বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের জামুরিয়া গ্রামের নামোপাড়া ফ্রি প্রাইমারি স্কুল। সেখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন যাওয়া যাক আমার সঙ্গে। সর্বক্ষণে সর্বক্ষেত্রে যিনি সবসময়ের জন্য প্রাসঙ্গিক, তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত বাণী আজ আমি আপনাদের সামনে বলতে চাই। এমন চরিত্র হবে করিতে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নমস্কার বন্ধুরা, আমি তপন, অভয়ারণ্য ব্লকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। উনি হচ্ছেন আমাদের জামুরিয়ার নন্ডি গ্রামের বাসিন্দা। পিতা সত্যনারায়ণ নায়ক এবং মাতা গর্ভধারিণী মাতা হচ্ছেন আভা দেবী। তার একমাত্র সুযোগ্য সন্তান দীপনারায়ণ নায়ক, একজন প্রতিষ্ঠিত নাম। তিনি শুধু আমাদের জামুরিয়া নয়, জামুরিয়া, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, বর্ধমান তথা পশ্চিমবঙ্গ এবং পুরো ভারতবর্ষের একজন প্রতিষ্ঠিত নাম দীপনারায়ণ নায়ক। তো বন্ধুরা, ফাইনালি আমি এসে গেছি আর জামুরিয়া গ্রামের নামোপাড়ার ফ্রি প্রাইমারি বিদ্যালয়ে। এখানে এই স্কুল আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং স্কুলের যে প্রধান শিক্ষক আছেন দীপনারায়ণ নায়ক, ওনার সঙ্গে পরিচয় করে দেবো এবং সঙ্গে যারা অনেক মাস্টারমশাই রয়েছেন এবং দিদি রয়েছেন ওনাদের সঙ্গে পরিচয় করে দেবো। এই দীপনারায়ণ নায়ক শুধু একটা নাম নয়, এলাকার মানুষের কাছে উনি রাস্তার মাস্টার নামেও পরিচিত। তো এই রাস্তার মাস্টার কেন নাম দেওয়া হয়েছে সেটা জেনে নেবো আমি ওই প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকেই। চলুন আমার সঙ্গে, দেখা হচ্ছে স্কুলের মধ্যে। সাবলে না বলে তোমাকে দেখি, না বলে মঙ্গল যদি করে গান, পাগলে প্রাণ যায় করে দেহান, না বলে ভক্তি কিছু করো না, তুমি বলে না না কিছু বলো না, গাইতে না পারি কি হলো তাকে, আমরা সারে গামা থাকি সাথে সাথে, সারে গামা পামা গারে গামা পাধানি, নিশা নিশা ভাষা পাতা মাপা গানি সা, পানি দাপা মাগা মাপানি, নিধা পামা গারে গামা পামা গারে গামা, বলে 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 গান শোনাতে, মা বলে মাঙ্গ যদি সুরে গান, বলে প্রাণ যায় দেখুরে দোহান, মা বলে ভক্তি করো না, বলে না না কিছু বলো না, গাইবে না পারি কি হলো তাকে, আমরা সারে গামা থাকি সাথে সাথে, সারে গামা পামা গারে গামা পাধানি, নিশা নিশা ধাসা পাসা মাপা ধানি সা, সা সানি গা পামা গামা পানি, নিধা পামা গারে গামা পামা গারে সা, বলে শোনো রে বলে বলে গান শোনাতে, বলে গান শোনাতে, বলে গান শোনাতে। এই আপনার গলা, আপনার যে কণ্ঠ, সেই গান আপনাদের বাচ্চাদের সঙ্গে করলেন এবং বাচ্চারাও খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে গানটা পরিবেশন করেছে আপনার সঙ্গে। আমি খুবই মুগ্ধ হয়েছি এবং খুব ভালো লেগেছে আমার আজকের এই স্কুলের পরিবেশ, প্রার্থনা এবং তারপর গান, এই দিয়ে আমাদের স্কুল আজকে শুরু হতে চলেছে না। তো বন্ধুরা, এই স্কুলে বাচ্চাদের এবং আমাদের শিক্ষক শিক্ষক দিদিমণি রয়েছেন,
কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর অনেক কিছু স্কুলে যে কিছু আছে আমার, আমি মাস্টারমশাইয়ের কাছ থেকে সব জেনে নেব এবং স্কুলটা সমস্ত আপনাদেরকে দিকটা দেখাবো। চলুন আমার সঙ্গে। এই স্কুল প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি রয়েছে, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার অভয়া রিলেশন ব্লকের পক্ষ থেকে শতকোটি প্রণাম জানাই। এরপর আসুন সেই স্বনামধন্য শিক্ষক মহাশয়, ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আসুন আমার সঙ্গে। আসছি মাস্টারমশাই। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো এবার আপনাদের সামনে তুলে ধরছি সেই স্বনামধন্য শিক্ষক মহাশয়, আমার অভয়া রিলেশন ব্লকের, আমি আনতে পেরেছি ওনাকে, সেই স্বনামধন্য মাস্টার মহাশয় দীপনারায়ণ নায়ক মহাশয়ের কাছে। নমস্কার মাস্টারমশাই। নমস্কার। আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, আমি খুবই ভালো আছি। আমার দর্শক বন্ধুদের একটু বলবেন আপনার শিক্ষকতা জীবনটা নিয়ে, আপনি কিভাবে পথ চলা শুরু করেছেন? আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ জানাবো আপনাকে এবং আপনাদের আর কি সকলকে, যে আজকে আপনি যে এই বিদ্যালয়ে এসেছেন, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সঙ্গে বাক্যালাপ করলেন এবং তাদেরকে ইন্সপায়ার্ড করলেন। তার ফলে তাদেরও যে কাজ করার উৎসাহ আরো 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 বাড়লো। আমার স্টুডেন্টদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হলো যখন তারা কথা বললো। তো খুবই ভালো লাগছে। আমি মূলত দীপনারায়ণ নায়ক আমার নাম। এছাড়াও আমি রাস্তার মাস্টার, টিচার অফ দ্য স্ট্রিট নামেও পরিচিত। মূলত আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে আর কি বর্তমানে কর্মরত, এবং চেষ্টা করি আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টার মাধ্যমে সরকারি যে বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়টিকে কিভাবে আরো উন্নত, সর্বাঙ্গীন বিকাশ। আমাদের স্বামীজি বলেছেন যে শিক্ষা তখনই সার্থক হবে যখন শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো তার ভেতরে রয়েছে সেই প্রতিভাগুলো সর্বাঙ্গীন ভাবে বিকশিত হবে। এবার বিষয় হলো, আপনি যে এই রাস্তার মাস্টার আপনাকে বলা হয়, সেটা যদি আমার দর্শক বন্ধুদের একটু কিছু আপনার খুলে বলেন। আচ্ছা, দেখুন, রাস্তার মাস্টার আমাকে বলা হয় তার কারণ বুঝতে পারছেন, নামটার মধ্যেই রয়েছে প্রধানত যে রাস্তার ওপরে আমি পড়াই, তার জন্য আমার নাম রাস্তার মাস্টার। আমি আসলে দেখেছিলাম পিছিয়ে পড়া জনজাতির যারা আর কি মানুষ রয়েছে, তাদের যেহেতু শিক্ষা, তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। তো কিভাবে তাদেরকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা যাবে। অনেক সময় আমরা স্টুডেন্টদেরকে বারবার পড়িয়ে দেখেছি যে তাদের মা বাবারা যদি শিক্ষিত না হয়, তারা ফর্মাল এডুকেশন, স্কুলিং এডুকেশনে না থাকে, সেই সব ক্ষেত্রে তাদের ছেলে মেয়েরা পড়াশোনায় তাদেরকে সহযোগিতা করা বা তাদেরকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। তো আমরা চেষ্টা করেছিলাম যে 3 জেনারেশন, মানে বাংলায় বললে 3টি প্রজন্মকে কিভাবে শিক্ষিত করা যাবে। তো এই জাতীয় মারা যারা সকালে কাজে চলে যায়, রাত্রেবেলায় কাজ থেকে ফিরে আসে, যারা বিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে পারছে না, যদি তারা বিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে আমরা শিক্ষাকেই তাদের দরজাতে পৌঁছে দেবো। একদম সঠিক কথা। যারা শিক্ষার কাছে পৌঁছাতে পারছে না, শিক্ষাকে তাদের কাছে পৌঁছাতে হবে। আচ্ছা আচ্ছা, মাসুদ ভাই, আমি একটা কথা শুনেছি, লোক মুখে শুনেছি আমি, এবং আমি নিজেকে আপনার নিয়ে একটু অ্যানালাইসিস করেছি। আমি শুনেছি আপনি আমাদের পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষ তো বটেই, আপনি এইসব নিয়ে প্রচার এবং শিক্ষার এই যে প্রচার প্রসার, এসব ব্যাপারে আপনি বিদেশেও গেছেন কিছু জায়গায়, সেটা যদি আমার দর্শক বন্ধুদের একটু। হ্যাঁ, আমি আসলে আপনাদের ভালোবাসাতে গ্লোবাল টিচার হিসাবে আমি ইউনেস্কোর যে হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে, আমি সেখানে ভারতকে প্রতিনিধিত্ব করেছি অ্যাজ এ গ্লোবাল টিচার টপ 10 ফাইনালিস্ট হিসাবে। এছাড়াও আমি ফিনল্যান্ডে ভারতকে প্রতিনিধিত্ব করেছি। এছাড়াও মালয়েশিয়াতে আমি ভারতকে প্রতিনিধিত্ব করেছি, এবং আরো বিভিন্ন দেশ আর কি রয়েছে। এবং আমি চেষ্টা করেছি আমাদের ভারতের যে ঐতিহ্য রয়েছে, শিক্ষায় যে একটা অনেক বড় অবদান রয়েছে যে বৈশ্বিক শিক্ষার ক্ষেত্রে ভারতের, আমরা যদি দেখি আমাদের
সেই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে। সেই সময় সারা পৃথিবীর যারা বিদ্যমান তারা আমাদের ভারতে আসতো পড়াশোনা করতে, সে চীন থেকে হোক অন্যান্য দেশ থেকে হোক, তারা কিন্তু ভারতবর্ষে এসে সমৃদ্ধ হয়েছে শিক্ষার ক্ষেত্রে। তো আজকে চাই আমাদের যে সেই সমৃদ্ধ জায়গাটা আবার যেন আমরা পুনরায় গড়ে তুলতে পারি। একদম। ভারতকে যেটা বলা হতো যে সোনে কি চিড়িয়া, তো সেই জায়গাটা যেন আবার আমরা গড়ে তুলতে পারি। আমাদের বাংলাকে বলা হতো যে যেটা বাংলা আজকে চিন্তা করছে, ভারতবর্ষ সেটা আগামী দিনে আর কি সেটা প্রয়োগ করছে, হ্যাঁ, হ্যাঁ। যে which think the Bengal today India think tomorrow। তো এই যে গোখলেজি এই যে বিখ্যাত সেই উক্তিগুলোকে, হ্যাঁ, এই জায়গাগুলোকে আমরা চাই আবার পুনঃপ্রতিষ্ঠা করতে, এবং তার জন্যই ক্ষুদ্র প্রচেষ্টা ক্ষুদ্র প্রয়াস আমরা করছি, এবং চাইবো যে আগামী দিনে আমার স্টুডেন্টরা যেদিন অনেক আগে এগোবে, তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা সমাজের সেবার জন্য কাজ করতে পারবেন। শিক্ষার যেটা প্রকৃত উদ্দেশ্য, সেইটা যখন তাদের সর্বাঙ্গীন বিকাশ হবে, আপনি দেখতে পাবেন যখন আপনি আমাদের ক্লাসরুমে যাবেন যে এখানে শুধুমাত্র কিন্তু আমরা একাডেমিক মানে শুধুমাত্র পড়ানোটাই শেষ কথা না, কারণ পড়ানোর সঙ্গে সঙ্গে আপনার সাংস্কৃতিক চর্চা দরকার, কালচার গুলো না হলে আপনার সর্বাঙ্গীন বিকাশ হবে না। একেবারে আপনাকে একটা বিষয় আমি পড়ালাম যে রেড লাইট দেখলেই তোমাকে দাঁড়িয়ে যেতে হবে, এবার আপনি রেড লাইট দেখলেন কিন্তু আপনি দাঁড়ালেন না, ক্রস করে চলে গেলেন, তাহলে কি আপনার এই শিক্ষাটা প্রকৃত শিক্ষা হলো না? কখনোই না। আমি আমার স্টুডেন্টকে শেখালাম যে জলের অপচয় করবে না, ড্রিঙ্কিং ওয়াটার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যখনই তুমি দেখবে কোথাও জলের অপচয় হচ্ছে কলটাকে বন্ধ করে দেবে, কিন্তু বাস্তবে যখন কোথাও জল পড়ছে তো সে দেখলো কলটাকে বন্ধ না করে চলে গেল, তার শিক্ষাটা কি প্রকৃত হলো? তাহলে আমাদের কি করতে হবে, শিক্ষাটাকে প্রকৃত শিক্ষা করতে গেলে তাকে ব্যবহারিক প্রয়োগ, সে যাতে তার জীবনে সেটাকে প্রয়োগ করতে পারে এবং অন্যকে যাতে সেটা শেখাতে পারে, তাকে দেখে যাতে অন্য 10 জন সেটা শেখে। যখন একজন কেউ একটা কল দেখলো জল পড়ছে সে বন্ধ করে দিল, একটা সুইচ দেখলো বাড়িতে কেউ নেই লাইট জ্বলছে সে সুইচটা বন্ধ করে দিল না, শুধু ফ্যান শুধু লাইট কেন জ্বলবে, কেন ইলেকট্রিসিটি ক্ষয় হবে, এটা দেখে কিন্তু আরো 10টা স্টুডেন্ট আমার শিখলো। এর জন্য আমরা স্কুলে একটা ইনোভেটিভ ওয়েতে পড়াচ্ছি, পরে নিশ্চয়ই আপনাকে আর কি দেখাবো যে কিভাবে শিশুদের মধ্যে শিক্ষাটাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, তাদেরকে সর্বাঙ্গীন বিকাশ করা, হলিস্টিক ডেভেলপমেন্ট, 21st সেঞ্চুরি লার্নিং স্কিল যেটাকে বলা হয়। একদম। তো বন্ধুরা, মাস্টারমশাইয়ের কথা আমার খুবই ভালো লাগলো, আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাস্টারমশাই যে কথাটা তুলে ধরলেন, যে ব্যাখ্যা শিক্ষার ব্যাপারে দিলেন, সেটা মোরাল অফ দ্য স্টোরি, শিক্ষা আনে চেতনা এবং চেতনা আনে বিপ্লব। এবার মাস্টারমশাই যে আমি স্কুলের বাইরে যে পরিবেশটা আপনাদের দেখালাম, কিছু অঙ্কন ওখানে করা আছে, কিছু ছবি আঁকা আছে, তার একটু ব্যাখ্যা যদি মাস্টারমশাই একটু কষ্ট করে আমাকে একটু বুঝিয়ে দিতেন, ছেলেদের কিভাবে আপনি এই যে পোস্টার গুলো যেগুলো বাইরে রয়েছে সেগুলো দিয়ে একটু আমাকে বুঝিয়ে দিতেন। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ সেটা হ্যাঁ খুব নিশ্চয়ই। সুবিধা এবং আমার দর্শক বন্ধু আগামী প্রজন্ম তারা যেন একটু বেশ ভালোভাবে। তো বন্ধুরা, এবার আমি মাস্টারমশাইকে নিয়ে স্কুলের বাইরে যাচ্ছি। স্কুলের বাইরে বলতে যেসব ছবিগুলো এখানে অঙ্কন করা আছে সে সম্বন্ধে কিছু ব্যাখ্যা ওনার থেকে আমরা জেনে নেব। চলুন স্যার আমার সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই চলুন। আসুন। এখানে আমি প্রথমে আপনাকে দেখাবো, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা লিখেছি সেভ ওয়াটার, এবং ওয়াটার সেভ করলে এক বিন্দু জলের গুরুত্ব কতটা, এক বিন্দু জলের মাধ্যমেই কিন্তু আমাদের সমুদ্র, বিন্দু বিন্দু জলের মাধ্যমে কিন্তু সিন্ধু হতে পারে, এক বিন্দু জলের মাধ্যমে কিন্তু বিন্দু বিন্দু জল থেকে গাছ হতে পারে। তো সমস্ত পৃথিবীকে যদি আমরা বিকশিত করতে, পৃথিবীর যেটা আমরা যদি ভারসাম্যকে বজায় রাখতে চাই, তা কিন্তু এক বিন্দু জলে গুরুত্ব অনেকখানি রয়েছে। বাচ্চারা যখন প্রতিদিন এটা দেখছে, তখন যদি কখনো আমাদের এখানে যে কল রয়েছে এই কল যদি কখনো এরকম খোলা রাখে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চারা বন্ধ করে দেবে। শিক্ষাটাকে আমরা ব্যবহারিক, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যান্ড ওয়াশ, আমরা বলি যে আমাদের হাত ধুতে হবে, কিন্তু হ্যান্ড ওয়াশের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যে আপনি তো হাত ধোবেন, কিন্তু হাতটা ধোবেন কিভাবে? অনেকেই জানেন না হয়তো যে হাত ধোবার কয়টি স্টেজ রয়েছে। আমরা তো সাবান নিলাম, অন্য কিছু নিলাম, জল নিলাম, হাত ধুলাম, কিন্তু হাতটা ধোবো কেমন করে? তার যে 5টা স্টেজ রয়েছে, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা বলে দিই আপনাকে কিভাবে
হাতটাকে ধুতে হবে এবং কিভাবে আপনাকে কোথায় রাগ করতে হবে, হাতটাকে ঘষতে হবে, কখন আপনাকে কি পড়ছে, তার জন্য আমাদের একটা ছোড়াও রয়েছে। আমরা বলি হাত দুটি জলে ভেজাও, তারপরে সাবান লাগাও, হাত ঘষো বারে বারে, ফেনা উঠুক দুহাত ভরে, আঙুলের ভেতর আঙুল চালাও, নখের ময়লা সহজে মেটাও। এরকম ভাবে একটা সুন্দর ছোড়া রয়েছে, যার মাধ্যমে বাচ্চারা কিন্তু ছোড়ার মাধ্যমে পড়া শিখছে এবং বাস্তব জীবনে শিখছে যে তাদের হাতটাকে বৈজ্ঞানিক ভাবে কিভাবে তাকে পরিষ্কার করলে পুরো হাত ধরে, না হলে অনেকেই আছে এমনি করে পরিষ্কার করে নিল, কিন্তু হাতের এই যে আঙুলের ফাঁকে তার নোংরা রয়ে গেল, যখন সে খাবার খাচ্ছে এই আঙুলের ফাঁকের নোংরা গুলো, নখের মধ্যে নোংরা গুলো তার পেটে যাচ্ছে, কিডনি হচ্ছে, বাচ্চাদের অসুবিধা হচ্ছে। কিন্তু যখন তারা বাস্তবে দেখছে প্রত্যেক দিন, তখন কিন্তু তারা শিখছে, তারা মুখে বলছে ছোড়া যে কিভাবে আমাদেরকে হাত ধুতে হয়, তখন কিন্তু তাকে আলাদা ভাবে বই খুলে পড়ানোর দরকার হচ্ছে না, পড়াটা তার জীবনের অঙ্গ হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাস্টারমশাই। আসুন এরপর আমরা স্কুল প্রাঙ্গণে চলে যাচ্ছি স্যারের সঙ্গে। আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে বর্ণ পরিচয়, আমাদের বাচ্চারা যখন প্রথম স্কুলে ভর্তি হয় তো তারা বর্ণ পরিচয় বইটি মাধ্যমে শুরু করছে। আর কি পড়াশোনা করছে, তার মধ্যে একটা পাঠ রয়েছে যে সহজ পাঠ। বর্ণ পরিচয় একটা পাঠ, সহজ পাঠ একটা পাঠ। সহজ পাঠ আমাদের যেটা প্রাথমিক শিক্ষা রয়েছে তার যে সিলেবাস রয়েছে তার সঙ্গে কিন্তু সহজ পাঠ এই বইটি যুক্ত রয়েছে। এবারে সহজ পাঠ যখন বাচ্চারা পড়াশোনা করছে, সহজ পাঠ বইটি কে লিখেছিল, কেনই লিখেছিল, কেনই বা বইটার নাম সহজ পাঠ করা হলো? এবং সহজ পাঠে আমরা দেখেছি বহু ছবি রয়েছে, ছোট্ট ছোট্ট ছবি। আমরা জানি যে একটা ছবির গুরুত্ব, কিন্তু 1000 লেখার মাধ্যমে আপনি যে জিনিসটা বোঝাতে পারবেন, একটা ছবি কিন্তু সেই জিনিসটা বোঝাতে পারবে। বিখ্যাত আমাদের প্রাতঃস্মরণীয় মানুষ নন্দলাল বসু, উনি যে ছবিগুলো এঁকেছিলেন, সেই ছবিগুলো যখন প্রতিদিন বাচ্চারা দেখছে, এবং এই সহজ পাঠ বইটি যিনি লিখেছিলেন আমাদের গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তো বাচ্চারা যখন প্রতিদিন এই মূর্তিটা দেখছেন, তখন কিন্তু ওদেরকে আলাদা করে মুখস্থ করাতে হচ্ছে না, পড়াটা ওদের জীবনের অঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায়। রবি ঠাকুর এইরকম, ইনি রবি ঠাকুর, এনাকেই কবিগুরু বলা হয়, এনারই নাম রবীন্দ্রনাথ ঠাকুর, এনার জন্ম এত সালে। তো এইগুলো কিন্তু তাদের মজ্জার ভেতরে ঢুকে যাচ্ছে, এবং যখন তারা ছবিগুলো দেখছে তারা নিজেরাই বলছে, ছোট খোকা বলে অ আ, শেখে নিছে কোথা কওয়া, হর্ষই দীর্ঘই, বসে খাই ক্ষীর খই। তো এইরকম আপনারা দেখছেন এই এই যে বাচ্চারা কত আনন্দের সঙ্গে নিজে নিজেই তারা এখানে সবকিছু শেখার জন্য তারা উৎসাহ ওদের আগ্রহটা বাড়ছে। আগ্রহ বাড়ার, যদি বাচ্চাকে শুধু শেখানো হয় তাহলে কিন্তু বাচ্চারা ভয় খাবে, কিন্তু যখন বাচ্চারা খেলার চলে শিখবে তখন তারা বুঝতেই পারবে না যে আমরা এটা পড়ছি, ওরা ভাবছে আমরা এটা খেলছি, কিন্তু বাস্তবে কিন্তু ওরা এটা পড়ছে। এটাকেই বলা হয় হ্যাপি লার্নিং, এটাকেই বলা হয় আমাদের যে জয়ফুল লার্নিং। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা যদি একটু আগে আসেন, এখানে আপনি দেখতে পাবেন এখানে আমরা সেভ ড্রাইভ সেভ লাইভ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবন চর্চার জন্য। যখন তারা দেখছে যে রেড লাইট কি, শুধু যদি তাকে মুখেই বলা হয় যে রেড লাইট গ্রিন লাইট, কিন্তু যখন সে প্রতিদিন ক্লাসে এসে স্কুলে এসে প্রথম দেখছে এইটা রেড লাইট, এটা ডারবার, এটা ব্লু লাইট, তারা নিজেরাই খেলা করছে, 3 জন মিলে ছুটছে, রেড লাইট একজন দাঁড়িয়ে গেল, গ্রিন লাইট সে হাঁটা শুরু করলো, তো তখন হ্যাঁ এবং গো গো, তো তখন তারা নিজেরাই শেখা শুরু করলো যে না এইটা মানে এইটা, তখন তাকে আলাদা করে কিন্তু মুখস্থ করে। আমরা কখনোই ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে তোমাকে কিছু না বুঝেই শুধু মুখস্থ করতে হবে সে বিষয়ে যাব না, আমরা তাদেরকে তাদের ইমাজিনেশনের মধ্যে, তাদের অবচেতন মনের মধ্যে বিষয়গুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, যার ফলে তারা সেটাকে বোধ, জ্ঞানের ওপর হচ্ছে বোধ, তাদের বোধ, এবং তারপরে প্রয়োগ, এবং তারপর দক্ষতা, এই জিনিসটা যেন আসে। আপনি যদি একটু আগে আসেন আমাদের ক্লাসের মধ্যে, এইদিকে আপনি দেখতে পাবেন যে আমাদের যারা বাচ্চারা রয়েছে এখানে, তারা যেমন এই যে এইখানে দেখুন 1 2 3 4 এই যে লেখা রয়েছে, বাচ্চাদেরকে আলাদা করে বই বাদ না করেও তারা শুধু বসে রয়েছে, দেখে দেখেও কিন্তু তারা
তারা বাড়িতে স্কুলে কালকে যখন করিয়েছে 1 2 3 4 রিভাইজের জন্য তাদের বই খুলতে হচ্ছে না, কারণ বই খোলাই মানে সে মনে করছে আমার পড়া শুরু হয়ে গেল। কিন্তু বই না খুলেও যে পড়া যায়, বই না খুলেও যে পড়া যায়, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে যেমন স্বরবর্ণ, আমরা বাচ্চাদেরকে পড়াই স্বরবর্ণ, কিন্তু স্বরবর্ণের মধ্যে অনেক বড় একটা বিষয় রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন অ, যেটা এর মাথায় পূর্ণ মাত্রা রয়েছে, আ মাথায় পূর্ণ মাত্রা রয়েছে, হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ। যখনই আমরা রিতে এলাম, এখানে কিন্তু মাথায় পূর্ণ মাত্রা নেই। আমরা লিতে এলাম, মাত্রা নেই। এতে এলাম, মাত্রা নেই। ওইতে এলাম, মাত্রা নেই। ওতে এলাম, মাত্রা নেই। ওতে এলাম, মাত্রা নেই। এইরকমই আমি অন্যদিকে যাবো আবার, যখন ক খ, খ এর মধ্যে অর্ধমাত্রা। তো এই যে মাত্রার ব্যাপার রয়েছে, কোথাও পূর্ণমাত্রা, কোথাও মাত্রাহীন, কোথাও অর্ধমাত্রা। এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে যদি শুধু পড়ানো হয়, তাদের কিন্তু এটা একটা অনেক কঠিন বিষয়। আমরা দেখবো যে অনেক বড় মানুষের ক্ষেত্রেও পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীনের ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যায়। কিন্তু যখন এটা তারা সবসময় দেখছে, তখন এটা কিন্তু দেখে দেখে তারা নিজেরা খেলা করছে। একদম ওদের মনে করছে, ওরা বলছে, একজন বলছে বলতো কি মাত্রা আছে না মাত্রা নেই, তখন সে ফট করে কেউ হয়তো জানে না, সে টাকায় দেখে নিল না মাত্রা আছে। এই যে খেলার মাধ্যমে বাচ্চারা যখন শিখছে, তখন কিন্তু এটা তাদের একেবারে ব্রেনের মধ্যে স্ট্রাইক করে যাচ্ছে। এখানে যে এ বি সি ডি ই এফ জি, এই যে বড় হাতের এগুলো রয়েছে, যখন তারা দেখছে বিভিন্ন রকম কালার, বিভিন্ন এর মাধ্যমে কিন্তু বাচ্চাদের যেমন একটা দৃষ্টি আকর্ষণ, ছোট বাচ্চা যারা একদম ছোট পিপি 1 এর বাচ্চা, তাদেরকে যদি আপনি সবসময় বই খুলে পড়তে বলেন, লিখতে বলেন, তাদের তো অত অ্যাটেনশন থাকে না। একদম। কিন্তু যখন তারা এখানে কালার গুলো দেখছে, সে প্রথমে কালার শিখছে, তার সাথে ইংরাজি শিখছে, তার সাথে অ্যালফাবেট শিখছে, তার সঙ্গে বড় হাতের ছোট হাতের বিষয়গুলো শিখছে। তো মাল্টিপল বিষয় কিন্তু তার সঙ্গে একসঙ্গে চলে আসছে, এবং যেটা পুরোটাই হচ্ছে খেলার ছলে আনন্দের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া যাবে। এখানে যদি আমরা দেখি, এই দেখুন বিভিন্ন রকম ফুল রয়েছে, ঠিক আছে, কোন ফুল তার নাম কি? গোলাপ ফুল, তার নাম যেমন রোজ। সে এবিসিডি শিখেছে, সে হয়তো রোজ পুরোটা পড়তে পারছে না, কিন্তু আটটা সে পড়তে পারছে, ওটা সে পড়তে পারছে। এইরকম ভাবে এখানে যা রয়েছে, একটা পায়রা রয়েছে, তার পরিচিত। এখানে যে ছবিগুলো আছে, আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, আমরা দৈনন্দিন জীবনে বাড়িতে আমার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাই, এখানে কিন্তু এমন কোনো ছবি নেই যেটা আমরা দেখতে পাই না। কুকুর সবসময় দেখা যায় আমাদের, বিড়াল সবসময় দেখা যায়, আমাদের মুরগি সবসময় দেখা যায়, আমাদের হাঁস সবসময়, পায়রা সবসময় দেখি। এটা বাচ্চা যখন বাইরে দেখছে পায়রা, এখানে দেখছে, তখন সে শিখছে পায়রার ইংরাজি। ও আচ্ছা, পায়রাকে তো এই, এটা টিয়া, ও টিয়া, টিয়া তো এই প্যারট। তখন কিন্তু তার বাস্তবের সঙ্গে, মানে এটাকে বলা হয় মূর্ত থেকে বিমূর্ত। মূর্ত মানে সে যেটা সবসময় দেখছে, বিমূর্ত মানে যেটা সে পরে শিখছে, যে এর ইংরাজিটা এবিসিডি, তাকে প্রথমে চেনা জিনিসটা শেখাতে হবে, তারপর তার কাছে অচেনা, চেনা থেকে অচেনার দিকে যেতে হবে। এখানে যদি আপনি দেখেন সানডে মন্ডে, এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় ছোট বাচ্চার জন্য। কিন্তু যখন তারা শিখছে, পুরো বাংলার বারগুলো, ইংরেজির বারগুলো যখন লেখা রয়েছে ছোট্ট কার্টুনের মাধ্যমে, তারা প্রতিদিন সব। এখানে যদি আমরা দেখি, আমরা বাচ্চাদেরকে বারবার আমরা দেখেছি যে অনেক বাচ্চা রয়েছে যারা বিভিন্ন রকম ফ্রুটস খেতে চায় না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের শিক্ষাটা আমাদের জীবনের মানকে উন্নত করার জন্য। শিক্ষার উদ্দেশ্য কি? একদম আমাদের নিজেদের জীবনের মানকে যাতে আরো উন্নত করতে পারি, সমাজে কন্ট্রিবিউট করতে পারি, অন্য সবারই জীবনের মানকে আরো উন্নতি করতে পারি। তাহলে জীবনের মানকে উন্নত করার একটা মোক্ষম, একটা মানে খুব একটা কি বলবো, মানে নেসেসারি জায়গা হলো আপনার হেলথ। একটা স্টুডেন্ট অনেক ভালো পড়াশোনায়, সে তার নিজের হেলথের দিকেরই খেয়াল দেয় না, তার শরীরে রোগ হয়ে গেল, কি লাভ আছে? অনেক বাচ্চাদের আমরা দেখেছি যারা ফল খেতে চায় না, বা এই ফলটা খায় না, এই সবজিটা খায় না, এই জিনিসটা খায় না, ছবির মাধ্যমে দিয়ে তারা ছবির মাধ্যমে দেখছে এইটা 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 কার্টুনে, এইটা এই ফলটার নাম এইটা, জানুয়ারি ফেব্রুয়ারি কোন মাসে এই ফলটা পাওয়া যাচ্ছে, তখন কিন্তু তাদের একটা ইন্টারেস্ট হচ্ছে, এই ফলটা খাবো, আমি আঙ্গুর খাবো, আমি আপেল খাবো, স্যার আমি এইটা খাবো। আমরা মিড ডে মিলে সেই ফল নিয়ে আসছি, সেই বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। শুধু ছবিতে দেখা না,
তারা খাচ্ছে সিজন অনুযায়ী যে ফলটা পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে, সেই ফলটাও তারা, তার ফলে কি হচ্ছে, তার তো এক পড়াশোনা সে শিখছে, এই ফলটার এই নাম, ইংরেজিতে নাম শিখলে সেই ফলটা সে চোখে দেখলো, সেই ফলটা সে খাবার পেলো, তার টেস্ট কি আছে, যখন বইয়ের পাতায় সে একটা ছবি দেখছে, সে তো জানবে না এই ফলের টেস্ট কি আছে। আমাদের এখানে ধরুন এই 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 যে মনে করুন রয়েছে বাচ্চারা, ঠিক আছে, তো ম্যাক্সিমাম আপনি দেখতে পাবেন যে আমাদের আদিবাসী পিছিয়ে পড়া সম্প্রদায়ের অনেক বাচ্চা রয়েছে, যাদের বিভিন্ন রকমের যেটা সিজনাল ফুড আছে, অনেক সময় তাদের হয়তো তারা দেখছে, তারা তার টেস্ট জানে না, কিন্তু যখন তারা সেটা বাস্তবে খাচ্ছে, তখন কিন্তু তার চিরদিনের মতো মনে রয়ে যাবে যে এই ফল এইটা আমি খেয়েছিলাম, এর টেস্ট এই। আপনি যদি কোথাও ঘুরতে যান, আপনি দেখবেন দীর্ঘদিন পরেও কেউ কখনো দার্জিলিং, কেউ কখনো আসানসোল, অন্য কোনো জায়গাতে দীর্ঘদিন পরে গেলেও তার মনে পড়বে ও এখানে এসেছিলাম। একদম একদম। আপনি যদি কোথাও কোনো খাবার খান, আপনার মনে থাকবে এখানে যেটা আপনার হৃদয়ের সঙ্গে সংযুক্ত হবে, সেই রকম এডুকেশনটাকে, পড়াটাকে হৃদয়ের সঙ্গে সংযুক্ত করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে ছবির সঙ্গে সঙ্গে মাস্টারমশাই প্রকৃতিকে এবং ন্যাচারাল যে ফল ফ্রুটস যেগুলো রয়েছে এবং যেগুলো যেসব খাবার সামগ্রী রয়েছে সিজন অনুযায়ী ছবির মাধ্যম দিয়ে মাস্টারমশাই এত সুন্দর ব্যাখ্যা দিলেন, যা আমাদের আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্ম সবারই অনেক কাজে আসবে। এখানে যদি আমরা দেখি, এই দেখুন তা গ্রীষ্ম বর্ষা, এই যে ঋতুর বিভিন্ন রকম আর কি ভাগ রয়েছে, বাচ্চারা যখন বেলুনের মাধ্যমে দেখছে, আমরা বেলুন খেলা করে তাদেরকে বেলুন নিয়ে আসি, বেলুন খোলায়, তখন এইরকম আলাদা আলাদা কালার গুলো তাদেরকে দেওয়া হয়, বলা হয় বলো তো তোমার কালারটা কি, সে তখন দেখে বলছে আমারটা তো হলুদ যদি হয় শরৎ কালার, আমারটা বর্ষার যদি কেউ হয় তো আমারটা বর্ষা, আমারটা হেমন্ত। তখন কি হচ্ছে, তারা বেলুনের মাধ্যমে খেলছে, কিন্তু সে কিন্তু খেলতে খেলতেই শিখে যাচ্ছে যে আমাদের 6টি ঋতু, এই ঋতু বর্ষাকালে বৃষ্টি হয়, আমাদের গ্রীষ্মকালে রৌদ্র গরম বেশি হয়। তো খেলার ছলে শিক্ষা, প্রকৃতিকে জানানোর প্রকৃতিকে জানানোর চেনানোর যে শিক্ষা, এটা কিন্তু তারা বইয়ের পাতা না খুলে, ওখানে আবদ্ধ না থেকে একেবারে প্রকৃতিতে চলে প্রকৃতির মধ্যে, শুধুমাত্র ক্লাসরুম না, ক্লাসরুমের বাইরেও তারা যাতে শিখতে পারে। খুব সুন্দর, খুব সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু আরো দেখা। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন। তো বন্ধুরা, আমাদের এই পঠন পাঠনের সঙ্গে সঙ্গে শিশু মনের যে একটা আকর্ষণ থাকে, এই যে মিড ডে মিল ব্যাপারটা, যেটা ভারত সরকার এবং রাজ্য সরকারের মধ্যে এটা যেটা করা হয়েছে, এই প্রকল্পটাকে আমি অনেক সাধুবাদ জানাই। এতে বাচ্চাদের পুষ্টি এবং যে বুদ্ধির বিকাশ ঘটে এবং সঙ্গে ভিটামিনেরও ব্যাপারটা আছে। এটাই আপনাদের সামনে একটু মাস্টারমশাইয়ের সঙ্গে আমি দেখছি সিজন অনুযায়ী যে ফলগুলো পাওয়া যায় এবং যে মিড ডে মিলের ব্যাপারটা আছে, এটা একটু আপনি কেমন আছো তোমরা? ভালো লাগছে? প্রতিদিন স্কুলে আসো তো? আচ্ছা, এইদিকে এখন আমরা ক্লাসরুমে এসে গেছি। এখানে মাস্টারমশাই আছেন আমাদের। স্যার, আপনার নামটা বলবেন? শুভদীপ সরকার। মাস্টারমশাই কিছু এখানে যে সিজন অনুযায়ী যে ফলগুলো পাওয়া যায়, বন্ধুরা বুঝতেই পারছেন, সিজন অনুযায়ী যে ফলগুলো সেগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং এই বাচ্চাদের মনে যে আগ্রহ এবং ভিটামিন সবটাই যেন প্রকাশ পাচ্ছে আমাদের এইসব খাবারের মাধ্যমে। আমি এদিকে একটু আগে এলে আপনারা দেখতে পাবেন যে একটু আগে যেটা বলছিলাম যে বাচ্চাদের, এই জাতীয় যারা শিশু, তাদের সবচেয়ে বেশি যেটা দরকার ডেভেলপমেন্টের জন্য প্রোটিন এবং বিভিন্ন ধরনের ভিটামিন। তো আমরা তারই একটা চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে ডিমের মাধ্যমে তাদের যেটা পুষ্টির প্রোটিনের দরকার, কারণ এই জাতীয় বাচ্চা এরা এখন ডেভেলপিং স্টেজে রয়েছে, প্রত্যেক দিন এদের ডেভেলপমেন্ট হচ্ছে, তার জন্য এদের যে জাতীয় প্রোটিন এবং ভিটামিনস গুলো দরকার সেইগুলো বাচ্চাদেরকে দেওয়া, যার ফলে শিক্ষার জন্য আমাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট খুব দরকার, এবং এই ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার জন্য আমাদের যেটা দরকার পুষ্টিকর খাদ্য। একদম একদম। তো এটা একটা ক্ষুদ্র আর কি প্রয়াস, এবং মিড ডে মিলের মাধ্যমে কিভাবে আরো সুন্দরভাবে বাচ্চাদের, এবং সবচেয়ে বড় ব্যাপার আমি একটু আগে যেটা বলছিলাম, বাচ্চারা যখন এটা খাচ্ছে, তারা শুধু এতদিন তারা শুধু ছবিতে দেখেছে, পড়েছে যে ওয়াটারমেলন ওয়াটারমেলন, কিন্তু যখন তারা এই খাবারটা খাবে তখন কিন্তু তারা ওয়াটারমেলন, তার টেস্ট কেমন, তার ভেতরটা লাল বাইরেটা সবুজ, সে কিন্তু বাস্তবে দেখছে এইখানটা সাদা রয়েছে, এর মাধ্যমে
তার কিন্তু যেটা শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু তাকে আর বই পড়ে শিখতে হচ্ছে না, এটা কিন্তু তার ভেতরের মানে অন্তরের মধ্যে গেঁথে যাচ্ছে যে হ্যাঁ এই রকম জাতীয় বিষয়গুলো হয়। আমি স্যারকে বলবো একটু ডিস্ট্রিবিউট করার জন্য। নাও তোমাদের যার যেটা ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোলো তোলো তুমি এখান থেকে। হ্যাঁ, পরের জন। তোলো এই ওপর থেকে তোলো, ওপর থেকে তোলো তোলো তোলো। হ্যাঁ তোলো ওপর থেকে নাও একটা। তোলো তোলো। চলো তোলো, তুমি তোলো তোলো। খাও খাও। নাও নাও, ওয়েলকাম। নাও তোলো। নাও তুমি তোলো, ওয়েলকাম। খাও 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 খাও, সবাই খাও। কেমন লাগছে? কেমন লাগছে? খাও। কেমন লাগছে? মিষ্টি আছে তো? নাও পেছনে নাও, তোলো ওপর থেকে তোলো তোলো। তুমি নিয়েছো? হ্যাঁ, এরপর আমরা এসে গেলাম আরেকটা ক্লাসরুমে, যেখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে। এদের হাতে আমাদের মাস্টারমশাই ডিমগুলো তুলে দেবে, পুষ্টিকর খাদ্য। তার আসুন। ভেঙে ভেঙে কামড়ে কামড়ে খাবে, গোটাটা মনে হবে না। অনেক মাছ না যায়, কুকুর কিন্তু ভেতরে গিয়ে অনেক বেড়ে যায়। কেমন? হুম হুম। আজ এই বিদ্যালয়ে এসে আমার একটা খুব কবিতা মনে পড়ছে, যা আমাদের স্বনামধন্য প্রাণের কবি, হৃদয়ের কবি, আমাদের মনের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। উনি বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো বন্ধুরা, এখানে সমস্ত ভাষাভাষী, সমস্ত জাতির মানুষ এই বিদ্যালয় থেকে শিক্ষা নেয়। আর এখানে যে মিড ডে মিল এবং ছেলেদের, এই বাচ্চাদের যে শিশুদের যে খাওয়ানো হয়, সেসব খাওয়ানো এবং বাচ্চাদের পঠন পাঠন কেমন হয়, তার সঙ্গে আমাদের কিছু গার্জিয়ান বাচ্চাদের এখানে উপস্থিত আছে। দিদি বলবেন, এখানে আপনার বাচ্চা যে পড়াশোনা করছে কেমন লাগে আপনার? ভালো। আছে এখানকার খাওয়া দাওয়া, এখানকার হ্যাঁ। পরিবেশ? এখানে সবকিছু ভালো, ব্যবস্থা ভালো, স্যাররা ভালো, ম্যাম ভালো। মানে এখানে সব দিকটা, অনুশাসন, অনুশীলন, পঠন পাঠন, এই দিকটা সবটাই ভালো। দিদি, আপনি কিছু বলবেন স্কুলের ব্যাপারে এবং আপনার যেসব বাচ্চারা রয়েছে, আপনারও বাচ্চা আছে এখানে? এখানে সবই ভালো লাগে, স্যাররা ভালো, ছেলেরা সবকিছু ভালো থাকে, খাবারও পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু ভালো। আর সব দিকটা আপনার খুবই পছন্দ এবং খুবই ভালো, এবং বাচ্চারাও খুব ভালো আছে। এ সম্বন্ধে আপনার কি মতামত? না, সবাই ভালো, ম্যাম স্যার ছেলেগুলাও ভালো লাগে। এখানে প্রধান শিক্ষক, সব ভালো। এখানে পরিবেশ, ঠিক আছে। তো বন্ধুরা, আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো
এখানের পরিবেশ, এখানের এই যে মাস্টারমশাইদের ব্যবহার এবং এই যে অভিভাবিকা যারা রয়েছেন বাড়ির গার্জেন, তাদের বক্তব্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিছু জিনিস এখনো বাকি আছে, আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, সমস্ত দিকটা তুলে ধরলাম। এরপর যে বাকি আরো কিছু ক্লাসরুম রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আসুন আমার সঙ্গে। গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমরা শিখবো সাফিক্স। সাফিক্স হচ্ছে একটা শব্দ, তার সাথে একটা ছোট্ট পোর্শন, কোন শব্দের পরে যোগ হয়ে আমরা নতুন একটা শব্দ তৈরি করি, ঠিক আছে? তো আমরা যে শব্দের পোর্শনটা যোগ করে, অর্থাৎ কোন শব্দের শেষে একটা পোর্শন যোগ, আমরা tion সন শব্দটা যুক্ত করে নতুন কতগুলো শব্দ তৈরি করব, ঠিক আছে? তো তোমরা স্কুলে এসেছো, আমরা পাঠিয়েছিলাম তোমাদেরকে ইনভাইটেশন। আচ্ছা, তোমরা এসেছো কেন? কারণ নতুন কিছু শিখবে, তাহলে সেটা হয়ে গেল এডুকেশন। আচ্ছা, হেঁটে হেঁটে এসেছিলে তোমাদের, তো সে হয়ে গেল মোশন। তো এখানে কিছু শিখতে এসেছো মানে কিছু করতে হবে, তাহলে সেটা হয়ে গেল অ্যাকশন। আর এখানে যে এসেছো তোমরা কিছু নতুন তৈরি করবে, ঠিক আছে, সেটা হয়ে গেল ক্রিয়েশন। নতুন কিছু আবিষ্কার করবে, সেটা হয়ে গেল ইনোভেশন। আর নতুন আবিষ্কার করে একটা নতুন জাতি তৈরি করবে, নতুন, সেখান থেকে হয়ে গেল নেশন। আর ভালো একটা দেশ তৈরি করবে, তৈরি করে তোমরা সেটাকে করবে সেলিব্রেশন। তাহলে ইনোভেশন, ইনভাইটেশন, এডুকেশন, মোশন, অ্যাকশন, ক্রিয়েশন, ইনোভেশন, নেশন, আর শেষে সেলিব্রেশন। আর নামটা তোমাদের সকলের মনে আছে? কোন ঘরটা সবচেয়ে কঠিন লাগে? আচ্ছা, তাহলে 19 ঘর নামটা শিখবে, সহজে শেখাচ্ছি, ঠিক আছে? তোমরা কি করবে, একটা সংখ্যা গ্যাপ দিয়ে দিয়ে আমার সাথে সাথে বলবে। আমি এখানে লিখলাম 1, একটা সংখ্যা গ্যাপ দিয়ে তুমি কত বলবে? 1 এর পর 2 বাদ কত হয়? 3, 3 পর 4 বাদ কত হয়? 5, 5 এর 6 বাদ 7, 8 বাদ 9, 9 বাদ 11, 13, 15, 17, 19। এবার 0 থেকে 1 2 3 আমার সাথে বলে যাবে। 0, 1 2 3 4 5 6 7 8 9। হয়েছে, ডান। তো বন্ধুরা, আমি স্কুলের সমস্ত দিকটাই আমি তুলে ধরলাম। স্কুলে স্মার্ট ক্লাস যেখানে পড়ানো হয় সেখানটা আপনাদের তুলে ধরলাম। স্কুলের পঠন পাঠন এবং স্কুলের যে মিড ডে মিলের ব্যবস্থা সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে, আবার নতুন কিছু কথা নিয়ে। আপনারা সকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন বোতামটি ক্লিক করে দেবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। নমস্কার।